এপিজে আবুল কালাম তার বাবা ছিলেন একজন কি ছিলেন, মাঝি এবং জেলে। সে নদীতে থাকতো সারাদিন। সে নদীতে থাকা অবস্থায় তার বাবার সাথে যাচ্ছে আর বলছে, বাবা তুমি কবে সফল হবে? এই যে যাচ্ছ আর আসছো, মাছ ধরছো, কবে শেষ হবে? কবে তোমার গন্তব্য সফলতা পর্যন্ত পৌঁছাবে? সেই মাঝি তার সন্তানকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি দেখছো ওই পাখিটি উপরে কেন উঠছে? এপিজে আবুল কালাম বলছিলেন, বুদ্ধিমান সন্তান আগে থেকেই বলছিলেন পাখিটি উঠছে কারণ পাখিটি তার ডানাটুকু ঝাপটাচ্ছে। এই ডানা থাকার পরও পাখিটি যদি তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় তাহলে সে নদীতে পড়ে মারা যাবে। সে মাঝি উত্তর দিয়ে বলেছিল, মানুষের জীবনটা সেরকম। মানুষ যদি তার কাছে যে শক্তি, সামর্থ্য, যোগ্যতা, দক্ষতা আছে সেটাকে কাজে লাগিয়ে ডানাগুলো ঝাপটাতে থাকে তাহলে সে উপরের দিকে উঠতে থাকবে। তোমাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, ইউ হ্যাভ প্রুভড দ্যাট ইউ আর জিনিয়াস, বাট আজকে যদি তুমি তোমার মেধাকে কাজে লাগাতে না পারো, অলস সময় কাটাও, মনের মধ্যে একটি তীব্র আকর্ষণ কাজ করে, আলহামদুলিল্লাহ আই হ্যাভ ডান এ গুড জব, আই হ্যাভ অ্যাচিভড জিপিএ 5, আমি খুব ভালো করেছি, এখন আমার ঘুমের সময়, আরামের সময় বিশ্রাম করি, তাহলে দেখবা ডানা না ঝাপটানো সেই ডানা থাকার মতো পাখিটা যেভাবে নদীতে করে মরার সম্ভাবনা থাকে, তুমি তোমার স্বপ্নগুলোকে সেভাবেই মেরে ফেলবে। তোমার মা হতাশ হবে, জাতি হতাশ হবে, অনাকাঙ্ক্ষিত দুর্দশা তোমার জীবনে নেমে আসবে। সেজন্যে আমাকে মনে করতে হবে যে আজকে থেকে আমার পরিশ্রম কিন্তু শুরু। এই পরিশ্রমকে ধারণ করতে হবে। এপিজে আবুল কালামের জীবনের গন্তব্য অনেক কিছু ছিল। সে বলেছিল যে আমরা 9 জন পাইলট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম, 8 জনকে সিলেক্ট করেছে, একজন বাদ পড়েছিল, সেটা ছিলাম আমি। এবং একজন বাদ পড়া যে ব্যক্তির নাম ঘোষণা করেছিল, সেটা যখন আমার নাম ঘোষণা হলো, আমার কাছে মনে হয়েছিল যে আমি আকাশ ছুঁয়ে ফেলেছি। আকাশ ছুঁতে হলে নিচে থেকে ছোঁয়া যায় না, অনেক উপরে উঠতে হয়। আমি মনে হচ্ছিল যে আমি অনেক উপরে গিয়ে আকাশ ছুঁয়ে ফেলেছি। যখন নাম ঘোষণা করলো আমি বাদ পড়ে গেছি, আমার কাছে মনে হয়েছিল সে আকাশ থেকে আমি মাটিতে পড়ে গেছি। আকাশ থেকে মাটিতে পড়লে একজন মানুষ যে পরিমাণ কষ্ট পায় তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। কিন্তু আমার সেই কষ্টকে, সেই সুখকে আমি শক্তিতে রূপান্তরিত করে নতুন করে চলার গতিপথ আমি আবিষ্কার করেছিলাম। এই জন্য তিনি বলেছিলেন, মেহনত আচ্ছি হতে হো রং লাতি হে। যদি পরিশ্রম শক্ত হয়, কঠোর হয়, এক সময় তোমার রং পৃথিবীকে রঙিন করে তুলবে। মেহনত নাদান হতি হো টুট জাতি হে। যদি মেহনত তুমি নাদানের মতো করো, আস্তে আস্তে করো, শুয়ে শুয়ে করো, তাহলে তুমি একদিনই পৃথিবী থেকে হারিয়ে যাবে, তোমার যতই মেধা থাক, যতই যোগ্যতা থাক। আমি ঢাকা কলেজে পড়ার সুযোগ হয়েছে, একই বেডে থাকতাম। তখনকার সময় স্টেন করা ছাত্র, বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র ঢাকা কলেজে এসে ভর্তি হয়ে ইন্টারমিডিয়েটে ফেল করে বেরিয়েছে। জিপিএ 5 পাওয়া ছাত্র ফেল করা সহজ কাজ নয়। এই সহজ কঠিন কাজটি কিন্তু আমাদের ভাইয়ের দ্বারা হয়ে যায় যারা নিজেরা নিজেদের ক্ষেত্রে সতর্ক না থাকে। এই হার্ড ওয়ার্কিং মেন্টালি থাকতে হবে। দ্বিতীয় হলো তোমাদের মধ্যে সময়ের সঠিক ব্যবহার থাকতে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। তিক্ত বাস্তবতা হলো এই সময়ই আমাকে আসলে নষ্ট করার কাজটা বেশি হয়। সারাদিন মোবাইল নিয়ে ধাক্কাধাক্কি করার পরও মন চায় না যে মোবাইলটা একটু রেখে দিই, মন চায় না, আবার মন চায় মোবাইলটা একটু রাখি। প্রিয় ভাইরা আমার, সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না। আপনারা জানেন নেলসন ম্যান্ডেলা, তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। তাকে যখন অক্সফোর্ড ইউনিয়নের স্টুডেন্ট ইউনিয়নের একটি প্রোগ্রামে প্রশ্ন করা হয়েছিল, ইউ হ্যাভ স্পেন্ড মোর দেন 27 years in jail, but how you have become the most influential leader of the world? আপনি প্রায় 27 বছর কারাগারে কাটিয়েছেন এবং এটা ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এরপরও আপনি কিভাবে পৃথিবীর সেরা, সবচেয়ে প্রভাবশালী নেতা হয়েছিলেন? কারণ কি? আপনারা জানেন নেলসন ম্যান্ডেলার জানাজায় পৃথিবীর সবচেয়ে বেশি রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেছিল। এত বেশি প্রভাবশালী তিনি কিভাবে হয়েছিলেন? হি ওয়াজ আস্কড, তাকে প্রশ্ন করা হয়েছিল, সে এক বাক্যে উত্তর দিয়েছিল, আই নো হাউ টু ম্যানেজ দ্য টাইম। আমি যেখানেই সময় কাটাই না কেন, আমি জানি আমার সময়কে কিভাবে ব্যবহার করতে হয়, সময়কে কিভাবে কাজে লাগাতে হয়। আপনারা যে মোবাইল ব্যবহার করে সময় নষ্ট করেন, এই মোবাইলের এখন নষ্টকারীর যে ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সনের যিনি আবিষ্কারক স্টিভ জবস, তাকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আনফরচুনেটলি আই ডিড নট গেট দ্য চান্স to get admission in any university of the world. দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইনি, but fortunately I have become the chief guest of the
গ্রাজুয়েট প্রোগ্রাম অফ দি বেস্ট ইউনিভার্সিটি অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের একটি সবচেয়ে বড় অনুষ্ঠান গ্রাজুয়েট প্রোগ্রামের প্রধান অতিথি আমি হয়েছি, অথচ আমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। হোয়াট মেড মি সো সাকসেসফুল? কোন বিষয়টি আমাকে এত বেশি সফল করেছে? দ্যাটস হোয়াই ইউ হ্যাভ সিলেক্টেড মি অ্যাজ দ্য চিফ গেস্ট। কোন বিষয়ের কারণে তোমরা আমাকে আজকে সফল করেছো, প্রধান অতিথি হিসেবে গ্রহণ করেছো? কারণ কি? তিনি বলেছিলেন, আই ডিড নট গেট দ্য চান্স টু রিড মোর। অনেক বেশি পড়ার সুযোগ আমি পাইনি, বাট আই হ্যাভ ট্রাইড হোয়াট আই রিড এভরিডে টু ফলো। আমি আমার জীবনে একটা বাক্য প্রতিদিন পড়ার চেষ্টা করেছি এবং একটা বাক্যই আমি অনুসরণ করার চেষ্টা করেছি। সেটি ছিল, তিনি যখন লন্ডনের পার্কে একটা পত্রিকা পড়তেন, পত্রিকার উপরে লেখা থাকতো, ইউ উইল থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ। তুমি মনে করবে আজকের দিনটি তোমার জীবনের শেষ দিন। স্টিভ জবস বলছিলেন যে আমি প্রতিদিন সকালবেলা যখন বের হতাম, দাঁড়িয়ে থেকে বাসার সামনে দরজার সামনে একটা আয়না থাকতো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম যে, হে স্টিভ, তুমি যে বের হয়ে যাচ্ছ, যে কাজে যাচ্ছ, তুমি যদি কালকে মারা যেতে, তুমি কি আজকে এই কাজটি করতে, নাকি তার চেয়ে গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেটার আর কোনো কাজ আছে? যদি সেই কাজটি থেকে থাকে, তাহলে তুমি আজকের কাজটি বাদ দিও, সেই কাজটিকে গ্রহণ করো। তিনি সেটা গ্রহণ করতেন। তিনি বললেন, এই একটা কাজ, একটা অনুভূতি, একটা চেতনা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, মেড মি সো সাকসেসফুল, আজকের সফলতার জায়গায় নিয়ে এসেছে। আপনারা জানেন, তিনি অ্যাপলের কো-ফাউন্ডার ছিলেন এবং অ্যাপল যখন ঘোষণা করলো যে তার কোম্পানিকে নতুন করে সাজাবে, যখন ঘোষণা করলো সকল কোম্পানির এমপ্লয়ীদেরকে সার্টিফিকেট জমা দিতে, স্টিভ জবসের তো কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেট না দেওয়ার কারণে তার চাকরিচ্যুত করা হয় তাকে। কিছুদিনের মধ্যে অ্যাপল ধপাস করে পড়ে যায়। এই অ্যাপল পড়ে যাওয়া মানুষটিকে আবার সার্টিফিকেট ছাড়াই নেয়, কারণ সে তার সময়কে ব্যবহার করতে জানতো। প্রিয় ভাইরা আমার, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, টাইম ইজ এ কাটার, ইফ ইউ ক্যান কাট ইট প্রপারলি এন্ড ইউজ ইট প্রপারলি, ইউ উইল বি সাকসেসফুল। সময় হলো একটা কাটারের মতো, তুমি যদি এটাকে কেটে কেটে ব্যবহার করতে পারো, মনে রাখবে তুমি সফল হবে। নেইদার টাইম উইল কাট ইউ, এটা যদি করতে না পারো, সময় তোমাকে কেটে টুকরো টুকরো করে দিবে। সুতরাং সময়ের সঠিক ব্যবহার করে গন্তব্যে পৌঁছার জন্য লড়াই করে যেতে হবে। আমি বলেছি, তোমাদের দায়বদ্ধতা তো শুধু তোমার মায়ের জন্য নয়, তোমার বাবার জন্য নয়, এই জাতির কাছে তোমার দায়বদ্ধতা, এই বিশ্ববাসীর কাছে তোমার দায়বদ্ধতা। এই পৃথিবী তাকিয়ে আছে তোমাদের দিকে। তোমাদেরকে বদভ্যাসগুলো দূর করার একটি প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। আমাদের কিছু বদভ্যাস আছে। সকালবেলা এই বৃষ্টির দিনে না ঘুমানো, কি যে চ্যালেঞ্জ, এটা তো চিন্তাও করা যায় না, ঠিক না? আজকে যদি এই মিটিং না থাকতো, আজকে সকাল হইতো? সকালই হইতো না আজকে। বলেন ভাই, বছরে 2-4টা এরকম দিন পাওয়া যায়, এই দিনেও যদি না ঘুমাই তাহলে কেমন হয়? আসলে কি বিষয়টা এরকম নয়। প্রায় প্রতিদিনই দেখা যায় কি হয়ে যায়, সকালবেলা ঘুম হয়ে যায়, কারণ রাতের বেলা ঘুম দেরি করে হয়। এই কাজটা করা যাবে না। সকালবেলা ঘুমানো, অতি মাত্রায় ফেসবুক অথবা অনলাইনে বেশি সময় ব্যয় করা, এই বদভ্যাসগুলো আমাদের মধ্যে আছে। খেলা দেখার একটা তীব্র মানসিকতা আমি দেখেছি, অত্যন্ত মেধাবী, এখন আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন ভাই আছে। আমি খেলা দেখতে নিষেধ করতাম ভাইকে। রাতের বেলা রিয়াল মাদ্রিদের খেলা থাকলে তাকে আর কোনোভাবেই ঘুমাইতে যাইতে দিতে পারতাম না। আমার রুমে নিয়ে আসলাম যে আপনি আমার রুমে থাকবেন। সে রাতের বেলা আমার সাথে ঘুমাই গেছে। রাতের বেলা ভোর 3টার দিকে উঠা দেখি যে ভাই নাই। কোথায়? টেলিভিশনের মধ্যে লঙ্গি দিছে, লঙ্গির মধ্যে এরকম মাথা দিয়ে দেখতেছে। এটা ভিডিও করে রাখছি। ফজরের পরে হাদিস পাঠের পরিবর্তে বললাম যে আজকে আমরা একটা ভিডিও দেখব। ওই ভিডিও দেখানোর পরে ভাই বলতেছে যে ভাই সরি ভাই, ঘুমই আসে না। রিয়াল মাদ্রিদের খেলা আর আমার ঘুম আসবে, এটা চিন্তা করা যায়? কি করব? গেলাম, যাই খেলা দেখা শুরু করলাম। এই যে নেশা, এই যে অভ্যাস, এরকম আরো অনেক বদ অভ্যাস আছে। গেমস খেলা একটা মানে ট্যালেন্টেড অভ্যাস। সেটা সবাই বলে যে গেমস হলো একটা মানে কি বলা যায়, অন্যরকম অনুভূতির খেলা। এই জায়গাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, বদভ্যাসগুলো দূর করতে হবে। এপিজে আবুল কালামের নাম শুনেছেন আপনারা? এপিজে আবুল কালাম বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তাকে প্রশ্ন করা হয়েছিল। একজন যুবক আপনাদের মতো দাঁড়িয়ে প্রশ্ন করেছে, আই ওয়ান্ট টু গেট মাই ফিউচার ব্রাইটার, হাউ ক্যান আই গেট ইট? হি অ্যান্সার্ড, not only you, each and everyone in front of me want to get their future brighter, but the bitter reality is that none can change his future, but each and everyone can change his bad habit. If anyone can change his bad habit, surely he or she will get his future brighter.
আমি জীবনকে আলোকোজ্জ্বল হিসেবে আগামী দিনে পেতে চাই। এই প্রশ্ন করার পর সে উত্তর দিয়েছিল যে শুধু তুমি নয়, পৃথিবীর সবাই চায় আমার জীবন উজ্জ্বল হোক। যে রিক্সাওয়ালা সে চায় একদম তিনি 5 তলা বাড়ি করবে, আমি না পারলে আমার সন্তান করবে। এই স্বপ্ন দেখে, এই স্বপ্ন শুধু তুমি দেখো না।